হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে বারটা ছিল বুধবার আর এই বুধবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেক দিনের মতো একই টাইমে ঘুম থেকে উঠেছি, উঠে সকালবেলা যে বেসিক কাজগুলো থাকে সেগুলো তো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ফ্রেশ হয়ে চলে এলাম, যাব ঘরের কিছু কাজগুলো গোছাতে। তো সকালবেলা কাজ বলতে ওই যে একটু ওয়াকিং করি, তারপরে নিজের মতো একটু সময় কাটাই। মানে সকালবেলা প্রত্যেকদিন অ্যালার্ম দিয়ে 6টার সময় উঠলেও 6টার সময়েই কিন্তু ব্রাশ করে ফ্রেশ হতে পারি না। ওই যে সকালবেলা উঠলে জানো তো চোখটা খুলতেই চায় না। তো সকালবেলা তো ওঠাই যায়, তবে আমাদের যেহেতু ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, তো সেই কারণেই সকালবেলা আর কি উঠতে পারি না। তবুও কিছু করার নেই, যেহেতু এই যে রান্নাবান্না থাকে, তারপরে ছেলের এখন যেহেতু পরীক্ষা চলছে, তাই কিন্তু ওর টিউটর ওকে প্রত্যেকদিন সকালবেলা এসেই পড়িয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাকে আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে, যেহেতু ঘরগুলো অগোছালো থাকে, তারপরে বাড়িতে একজন আসবে। তো সেই জন্য হচ্ছে মনের মধ্যে একটা তাড়া থাকে। তো এই যে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এলাম ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। তো এই ঘরটাকেই আগে গোছাতে হয়, কারণ ওই যে বললাম না পড়াতে আসবে, তো সেই কারণে। আর জানো তো ওদের পরীক্ষাটা শেষ হলে একটু হাঁপ ছেড়ে বাঁচা যায়। তো প্রত্যেক মাসে তো ওদের যেহেতু টেস্ট থাকে, তো টেস্টটা খুব একটা চাপের হয় না, তবে যেহেতু ওটা চ্যাপ্টার ওয়াইজ হয়, তো সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওদের ওই টেস্টের আগে কমপ্লিট করিয়ে দিতে হয়। আর এখন তো বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সঙ্গে কিছু কিছু সরকারি স্কুলগুলোতেও এই নিয়ম চালু হয়েছে যে প্রত্যেক 3 মাসে একটা করে ফর্মেটিভ হবে 10 নম্বরের, আর 3 মাস পরে গিয়ে একটা করে সামেটিভ হবে, ওটা হলো 30 নম্বরের। আর সেই কারণে প্রতি মাসেই ওদের যেমন পড়াশোনার প্রেশার থাকে আর সেই সঙ্গে তো গার্জিয়ানদের থাকেই। তো এটা একদিক থেকে মানে অসুবিধা হলেও সুবিধাও কিন্তু আছে, কারণ প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের পড়া ওদের প্রপারলি করা হয়ে যায়। তার উপরে তো ওই যে একটা টেস্টও হয়। তো 3 মাস পরে গিয়ে যখন ওদের সামেটিভটা হয়, তখন গিয়ে ওদের খুব একটা প্রেশার পড়ে না। মানে যেহেতু পড়া থাকেই আগে ওই চ্যাপ্টারগুলো, তো সেগুলো শুধুমাত্র রিভিশন করে নিলে হয়ে যায়। তবুও ওই যে যেহেতু পরীক্ষা চলে, তো পরীক্ষাটা যতদিন না শেষ হয় ততদিন তো একটা টেনশন থাকেই। তো সেটাই আর কি। আর এখনকার বাচ্চাদের পড়াশোনা মানে হচ্ছে বাবা মায়ের পড়াশোনা। তো ওরা তো পড়ে যেমন তেমন, ওদেরকে দিয়ে পড়িয়ে নিই, তবে ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকেও পড়াশোনা করতে হয়। তো যাই হোক, চলো, আর তো মাত্র 2টো দিন, তো 2দিন পরে হচ্ছে ওদের ফ্রাইডেতে পরীক্ষা শেষ হচ্ছে আর স্যাটারডে সানডে 2টো দিন ছুটি পাচ্ছে। তো ওই 2টো দিন একটু রিল্যাক্স করা যাবে, এখন অত চাপ নিয়ে লাভ নেই। তারপরে ওই যে স্টাডি রুমটা গুছিয়ে দিয়ে এলাম, আর এই ঘরটা এই যে ঝাড় দিতে দিতেই ওর টিউটর কিন্তু চলে এসেছে। আমার গত ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে যে ভালো লাগলো ভিডিও, আর শরীর কি খারাপ যে ডাক্তারের কাছে গেলে? না গো দিদিভাই, শরীর খুব একটা খারাপ নয়, তবে কি বলতো, ওই যে এখন যেহেতু মশার উপদ্রবটা এত বেড়েছে, আর ওই মশার কামড়ে হচ্ছে আমার অ্যালার্জি আছে, তো মশার কামড়ের জন্য চুলকে না পায়ে একটা ইনফেকশন হয়ে গেছে। তো সেটা অনেক দিন ধরেই ছিল, ঠিক হচ্ছিল না। তাই সেদিন হাজব্যান্ড অফিস যাওয়ার সময় নাম লিখিয়ে এসেছিল, আর ওই দুপুরবেলা আমি আর ছেলে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিলাম। তো ওই যে ওকে বাড়িতে রেখে গেলে এদিক সেদিক চলে যায়, তাই আর কি ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই, তো লিখেছে যে দিদিভাই তোমার ওয়াশিং মেশিনের প্রাইস কত আর কেমন সার্ভিস দেয়, কতদিন ওয়ারেন্টি জানিও প্লিজ, আমি তোমার ভিডিও ডেইলি দেখি। অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য। আর কি জানো তো, এই সপ্তাহখানেক আগেই হলো আমার ওয়াশিং মেশিনের ডিটেলস একটা ভিডিও দিয়েছি, তুমি ওটা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আর আমার যতটুকু মনে আছে আমি তোমাকে বলার চেষ্টা করছি। তো আমার ওয়াশিং মেশিনের প্রাইসটা নিয়েছিল ওই 45,000 টাকা, আর ওটাতে হচ্ছে 10 বছরের মোটর ওয়ারেন্টি আর 4 বছরের হচ্ছে মেশিন ওয়ারেন্টি। আর সার্ভিস তো খুব ভালোই দেয়, জামাকাপড় ভীষণ ভালো পরিষ্কার হয়, যেহেতু ওটাতে গরম জলে জামাকাপড় কাচা হয়। তো সেই জন্য ঠান্ডা জলে যদিও মেশিনের মধ্যে জামাকাপড় পরিষ্কার না হয়, তবে গরম জলে কাচলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো তুমি একটু আমার সপ্তাহখানেক আগের ভিডিও একটু চেক করো, দেখবে ওয়াশিং মেশিনের ভিডিও আমার দেওয়া আছে। তো তারপরে ওই যে ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে আবার চলে এলাম রান্নাঘরে। ওর টিউটরের জন্য একটু চা করতে হবে, আর সেই সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু চা করতে হবে। আর বাবা তো চিনি ছাড়া চা খায়, তো সেই জন্য হচ্ছে চিনি ছাড়াই করেছি, তবে এই যে ওর টিউটরের চায়ের কাপের মধ্যে একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দিলাম।
তো এই যে শ্বশুরমশাইকে নিয়ে একটা কথা বললাম, তো আমি জানি এই নিয়ে আমার ভিডিওতে অনেক প্রশ্নের ঝড় আসবে। তো কি বলতো, প্রত্যেকটা সংসারে ঝগড়া অশান্তি হয়, তার মধ্যে মনোমালিন্যও হয়, তো আমাদেরও সেরকম হয়েছে। তাছাড়া কিন্তু বাদবাকি সব কিছু ঠিকই আছে। আর আমি যদি আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্কের কথা বলি বা আমার হাজব্যান্ডের সঙ্গে ওর বাবা মায়ের সম্পর্কের কথা বলি, তোমরা কিন্তু অনেকেই অবাক হবে। ওই যে বললাম না, ভালো খারাপ কিন্তু সবার মধ্যেই থাকে, সব সম্পর্কের মধ্যেই থাকে। তো আমাদের সম্পর্কের মধ্যে মানে খারাপের থেকে ভালোর দিকটাই বেশি। তবে ভালোর দিকটা এতটাই ভালো যে এখন আমি যদি সেটা বলতে বসি, তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো না তাদের কিন্তু কিছু যায় আসবে না বা তাদের কোনো আমার ভালোটা শুনে খারাপও লাগবে না। তবে যারা আমাকে পার্সোনালি চেনে বা যারা কখনোই চায় না যে আমরা সবাই মিলে মিলেমিশে থাকি, তো তাদের অনেক অসুবিধা হতে পারে। আর ওই যে বললাম যে তাদের নজরের কারণেই আজকে কিন্তু আমাদের সংসারের এই অবস্থা। তো আমি হলফ করে বলতে পারি যে তাদের মতো ২-৪টে রিলেটিভ যদি কারোর সংসারে থেকে থাকে, তাহলে সেই সংসারের মধ্যে বন্ডিং তো কোনোদিনও তৈরি হবে না। তবে যাই হোক, এখন থেকে ঠিক করেছি অল্প কিছু হলেও কিছু ব্যাপার এখন থেকে সিক্রেট রাখবো। তো সেদিন দেখলাম আমার নতুন ভিউয়ার্সদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকি না কেন সেটা একটু বলতে প্লিজ। মানে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি শ্বশুর শাশুড়ির সাথে কেন থাকি না সেটা হচ্ছে ভিডিওতে বলতে বলেছে। তো আমি তো আমার ভিডিওতে ওদেরকে নিয়ে কোনো কথাই বলি না বা ওদেরকে দেখাইও না। তো আমাকে এই যে একা থাকতে দেখে বা একা সব কিছু করতে দেখে ওনার মনে প্রশ্ন জেগেছে যে আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকি না কেন সেটা ওনার জানার ইচ্ছে হয়েছে। তো সেটা একটা মানে কারণ থাকতেই পারে যে আমি কেন থাকি না, আলাদা থাকি কেন? তো সেটা হচ্ছে আমি যে ভিডিও দেখাচ্ছি সেগুলো না দেখে ওনার খুব জানতে ইচ্ছে হয়েছে যে আমি কেন শ্বশুর-শাশুড়ির সাথে থাকি না। তার বাড়িতে বোধহয় কোনোদিন অশান্তি হয়নি বা সে হয়তো শ্বশুর-শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকে। তাই হয়তো সে আমার কাছে এই প্রশ্নটা করেছে। তো আমার শ্বশুর-শাশুড়ির সাথে কী নিয়ে আমার বা আমার হাসব্যান্ডের মনোমালিন্য হয়েছে সেটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না। তবে চলো এবার কিছু ভালো দিক তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি যার মধ্যে দিয়ে সারাদিন ঘোরাফেরা করি, যে বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, এই বাড়ির প্রত্যেকটা জিনিস দেখছো, প্রত্যেকটা কর্নার কিন্তু আমার শ্বশুর আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। এমনকি আমি বিয়ে হয়ে যখন আসি তখন আমাদের নিচের বাথরুমে একটা মাত্র গিজার ছিল। তো ওই বাথরুমটাই আমরা সবাই মিলে ইউজ করতাম। আর তখন আমরা বাড়িতে ৯-১০ জন মতো মেম্বার ছিলাম। তো তখন বাচ্চাদের স্কুল থাকতো, বড়দের অফিস থাকতো। তো খুব তাড়াহুড়ো লেগে যেত আরকি ওই একটা বাথরুমে। তারপরে আমার শ্বশুরমশাই আমাদের উপরের বাথরুমটা কমপ্লিটই ছিল, তবে গিজার ছিল না। তো আমার হাসব্যান্ড তো তখন চাকরি করতো বলেই আমার ওনার সাথে বিয়ে হয়েছিল। তো আমার হাসব্যান্ড চাকরি করা সত্ত্বেও আমার শ্বশুরমশাই নিজে গিজার কিনে আমাদের বাথরুমে আমাদের জন্য গিজার লাগিয়ে দিয়েছে। তারপরে এই যে বলি না, প্রত্যেকটা জিনিস কিন্তু সব আমার শ্বশুরমশাইয়ের করে দেওয়া। এমনকি আমি একদিন হঠাৎ করে বলছি যে, "বাবা আমাদের উপরে কি আর ঘর হবে?" বাবা বললেন কি, "না।" আমি বলছি, "তাহলে আমাদের শেড দিয়ে দিলে কেমন হয়?" এই কথা বলার পরের দিনই আমার শ্বশুরমশাই কিন্তু ওই শেড দেওয়ার জন্য যা, যা ব্যবস্থা করার পরের দিনই কিন্তু সবকিছু শুরু করে দিয়েছেন। তাও আবার সবটা নিজের পয়সায়। এমনকি শেড দেওয়া কমপ্লিট হলে আমি আমার ছেলের সাথে একটু ফিসফিস করে বলছিলাম যে, "এইবার আমরা একটা দোলনা নিতে পারি।" তো সেই কথাটা শুনে আমার শ্বশুরমশাই ওই যারা আমাদের ছাদে শেড দেওয়ার কাজ করছিল, তাদেরকে বলে দিল যে, "তোমরা কাজের শেষে আমাদেরকে একটা দোলনাও বানিয়ে দিও।" তো সেই মতো করে আমার ইচ্ছা অনুসারেই ছাদে একটা দোলনাও আমার শ্বশুরমশাই আমাকে তৈরি করে দিয়েছেন। তো এই যে ভালো, ভালো জিনিসগুলো না, এটাও আমি অল্প কিছু বললাম, আরও অনেক আছে ভালো কিছু। তো এই যে বললাম যারা আমাকে পার্সোনালি চেনে, তাদের কিন্তু ভীষণ জ্বালাপোড়া শুরু হয়ে যায় ভিতরে, ভিতরে। তো সেই জন্য তারা সবসময় কলকাঠি নাড়ার চেষ্টা করে যে কী করে আমাদের সংসারে একটু অশান্তি লাগিয়ে দেওয়া যায়, কী করে ওদের কান ভাঙানো যায়। আসলে জানো তো, অনেকে আছে নিজের যেটা থাকে না সেটা কিন্তু অন্য কারোর হলে সহ্যও করতে পারে না। তো ওরা হয়তো শ্বশুরের কাছ থেকে এই ধরনের কোনো কিছু পায় না বা এই ধরনের ভালোবাসা পায় না। তো সেই জন্য ওরা চায়ও না যে আমার শ্বশুর-শাশুড়িও আমার প্রতি এরকম হোক বা আমাদের মধ্যে সম্পর্ক এতটা ভালো থাকুক। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো এই প্রশ্নটা আর করবে না যে আমি আমার শ্বশুর-শাশুড়ির সাথে কেন থাকি না? আবার হয়তো ৬ মাস ৯ মাস পরে এই প্রশ্নটা আমাকে ফেস করতে হতে পারে। তো তারপরে দেখো এই যে এদিকে রান্না-বান্না সব মোটামুটি কমপ্লিট। এখনো মাছের ঝোলটা হয়নি। তো হাসব্যান্ডের খাবারটা এই যে ধরে দিয়ে এলাম। তো আজকের মেনুতে ছিল এই যে বড়ি দিয়ে লাউ তরকারি আর হচ্ছে করেছি একটু ডাল। আর এখানে করব সজনে ডাঁটা আর আলু দিয়ে, ঘরে কিছু রুই মাছ ছিল সেটা দিয়ে একটা ঝোল।
তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো লিখেছে যে বোন আমি যদি ভিডিও না দেখতে পারি তুমি রাগ করো না, আমি এখন চেন্নাইতে যাচ্ছি, কালকে ডাক্তার দেখাতে, হয়তো রোজ তোমার ভিডিও দেখতে পারবো না। আচ্ছা দিদিভাই, কোনো ব্যাপার না, তুমি খুব ভালোভাবে ঘুরে এসো, ডাক্তার দেখিয়ে এসো। আর তুমি কি প্রবলেমের জন্য যাচ্ছ তো জানি না, তবে চাইবো তুমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠো। আর কি বলতো, আমি এটা কখনোই ভাবি না যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেক দিনই আমার ভিডিও দেখবে বা প্রত্যেক দিনই আমার ভিডিওতে কমেন্ট করবে। আমি এটা চাইও না দিদিভাই। সবারই তো একটা সংসার আছে, সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো ওই যে এটা হচ্ছে ভালো লাগার বিষয়, যার যার ভালো লাগার বিষয়। তো সেই জন্য আর কি কোনো বাধ্যবাধকতা নেই দিদিভাই। তুমি যাও, তুমি খুব ভালোভাবে ঘুরে এসো। আর যে কাজে যাচ্ছ সেই কাজটাও যেন তোমার ঠিকঠাকভাবে সফল হয়। তো তারপরে ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই সুযোগে রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এই বার্নারটাতে যেহেতু ভাত করি, তো এই ফ্যান পড়ে এই বার্নারটা একটু বেশিই নোংরা হয়। তো সেই জন্য হচ্ছে দেখতে ভীষণ বাজে লাগে। তাই ভাবি কি যে যেগুলো আর প্রয়োজন হবে না বা যেগুলো আর ব্যবহার হবে না সেগুলোকে আগে পরিষ্কার করে রাখি। তো এই যে এই দুটো বার্নার তো খালি যাচ্ছিল, তো এই দুটো বার্নারকে আগে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তরকারিটা নেমে গেলে ওই দিকের বার্নারটা তখন পরিষ্কার করে নেওয়া যাবে। তাছাড়াও রান্নাঘরের কাটা বাছা সমস্ত কিছু যেহেতু এখন হয়ে গেছে, তো সেই জন্য ওই কাউন্টার টপগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আজ ভিডিও দেখতে একটু লেট হলো। কোনো ব্যাপার না দিদিভাই, খুব ভালো লাগলো যে তুমি লেট হলেও আমার ভিডিওটা দেখেছো। আর ওই যে বললাম না যে কোনো বাধ্যবাধকতা নেই, এটা হলো তোমাদের ভালো লাগার ব্যাপার। যদি আমাকে ভালো লাগে বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই দেখো। আর আমি চাইবো না যে তোমাদের অনিচ্ছা সত্ত্বেও তোমরা আমার ভিডিও দেখো। তারপরে ওদিকে রান্নাঘরের কাজ গুছিয়ে এখন চলে এলাম ওর ইউনিফর্ম আয়রন করতে। তো এই যে আমাকে রান্নাটাও জানো তো ঠিকঠাকভাবে করতে দেয় না। ওর ওই যে পড়া শেষ হলেই মা স্নান করিয়ে দাও, মা জামা রেডি করিয়ে দাও। তো রান্নাটা শেষ করে আমারও তো একটা মনের মধ্যে তাড়া থাকে যে এই টাইমের মধ্যে ওকে রেডি করাতে হবে বা এই টাইমের মধ্যে খাইয়ে ওকে গাড়িতে পাঠাতে হবে। তো তার আগে দেখি ও আমাকে তাড়া দিতে শুরু করে দেয়। তো এই যে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন ওর স্কুল ইউনিফর্মটা রেডি করে দিচ্ছি। আর সঙ্গীতা ভট্টাচার্য দিদিভাই আরও জানতে চেয়েছে যে আমি কি চা পাতা ইউজ করি। তো আমি সেরকম কোনো ব্র্যান্ডেড চা পাতা ইউজ করি না গো। ওই যে, যে দোকানগুলোতে শুধুমাত্র চা পাতাই পাওয়া যায়, সেই সমস্ত দোকান থেকে একটু ভালো রেঞ্জের চা পাতা কিনেছিলাম। মানে যেগুলো একটু দাম বেশি, সেখান থেকে এক টাইপের নিয়েছিলাম। তো সেটাই আর কি ইউজ করি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই। তো লিখেছে মুড়ি মাখা আর সন্ধ্যার টিফিন জাস্ট জমে গেছে, কিছু বলার নেই, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আসলে কি বলতো, কিছু মানুষ থাকে মনের মধ্যে জায়গা করে নেয়, তাকে পার্সোনালি না চিনলেও যাক, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর তুমি যে কথাটা বলেছো আমিও ওটার সাথে একদমই একমত। সত্যি কথা বলতে আমি এই যে ভিডিও করি বা ভিডিওর মাধ্যমেই যে তোমাদের সাথে আমার পরিচয়, তবুও জানি না কেন আমার অনেক নিজের মানুষের থেকেও তোমাদেরকে আমার বেশি আপন মনে হয়। তো তারপরে ছেলেকে তো খাইয়ে দাইয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি আর এদিকে হচ্ছে নমিতাদিও কাজ করে দিয়ে গেছে। তো এখন হচ্ছে বাসনগুলোকে গুছিয়ে রাখবো। আর এমনি ঘরদোরগুলো তো এই যে সকালবেলা গুছিয়ে দিয়েছিলাম। তো শুধুমাত্র আমার বেডরুমটা বাকি রয়েছে, তবুও হচ্ছে ওটা হাজবেন্ড ওর ওর মতো করে আর কি গুছিয়ে দিয়ে গেছে। তো এখন যেহেতু কাজকর্ম হয়ে গেছে তাই ভাবছি যে এখন আমার পছন্দ মতো একটু বেডরুমটাকে গুছিয়ে নেব। তাছাড়া আজকে বেডরুমে আমার আরও অনেক কিছু কাজ রয়েছে। অনেক দিন হলো যে আমার জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয় না। তো আমার ঘরে যে আলনাটা রয়েছে ওটাকে ভাবছি আজকে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো লিখেছে ভালোবাসা রইলো বোন, ভালো লাগলো, আজও শুভকামনা জানাই, ডিমের ঝোলটা ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো এদিকে রান্নাঘরে ওই যে সকালবেলার কিছু চায়ের বাসন ছিল, তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিয়ে ওই যে হাত মুখ ধুয়ে চলে এলাম। আর এখন ওই যে বললাম বেডরুমটাকে একটু গুছিয়ে নেব। তো ওই যে ঘর মোছার আগেই আমি চেষ্টা করি সমস্ত কিছু একটু ঝেড়ে মুছে দিয়ে দেওয়ার। তো সেটাই করে দিয়ে গেছিলাম আর এখন এই যে আমার পছন্দ মতো গুছিয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখেছো, বাইরেটা একদম মেঘলা, মাঝে মধ্যে দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো লিখেছে যে শাড়িটা আর তার সাথে তোমাকেও অনেক সুন্দর লাগছিল। আর দিদি অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম যে তোমার রুমে দেওয়ালের সাথে যে আলমারিটা আছে ওটা কি ইউজ করো?
হ্যাঁ গো, ওটা ইউজ করি। ওটাতে কি বলতো, আমার এই সমস্ত ঘরের বেডশিট, তারপরে হচ্ছে হাসব্যান্ড আর ছেলের বাড়িতে পরা যে সমস্ত শর্টস, তারপর টি-শার্টগুলো আছে, সেগুলোই ওখানে রেখে থাকি। যেহেতু আলনাতে জানো তো ওদের শর্টসগুলো বা টি-শার্টগুলো খুব ভালোভাবে রাখা যায় না। মানে একভাবে রাখলেই শাড়িগুলো, নাইটিগুলো যেভাবে রাখা যায়, শর্টসগুলো কিন্তু সেইভাবে রাখা যায় না। তো সেই জন্য ওর মধ্যে ওদের মানে রেগুলার ইউজের বাড়িতে পরা যে সমস্ত জামাকাপড় থাকে সেগুলোই রেখে থাকি। আর ওটার যেহেতু ৩টে পার্ট, তো তার মধ্যে একটা পার্টে আমি হচ্ছে আমার ডেইলি ইউজের যে এক্সট্রা বিছানা বালিশ মানে কাঁথা বালিশ সেগুলোই রেখে থাকি। তো আমি কিছুদিন আগে ওটা গুছিয়েছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর একজন বোনও জানতে চেয়েছিল যে আমি ডেইলি ইউজের বিছানা কোথায় রাখি, মানে বালিশ কাঁথা। তো সেদিন আর কি ওটা দেখিয়ে দিয়েছিলাম। তবে নেক্সট ভিডিওতে আমি তোমাকে আরও একবার দেখিয়ে দেবো যে আমি ওটার মধ্যে কি কি রাখি। তো তারপরে যে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে হচ্ছে এই যে ভাঁজ করে গুছিয়ে নিয়ে এখন আলনাতে সুন্দর করে রেখে দিচ্ছি। তো এই যে আলনাটা না হলেও হয় না, আবার থাকলেও জানো তো এটাকে সুন্দর করে গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। আর এই কারণেই বিয়ের সময় কিন্তু আমি বাপের বাড়ি থেকে আলনা আনিনি, কারণ এটাকে খুব বেশি মেনটেন করতে হয়, গুছিয়ে না রাখলে ভালোই লাগে না। তো বিয়ের ৪-৫ দিনের মাথায় যখন আমরা গ্রামের বাড়ি থেকে বিয়ে মিটিয়ে এই বাড়িতে আসি, তো তখন হচ্ছে দেখি একদিন হঠাৎ সন্ধ্যাবেলা আমার শ্বশুরমশাই আর কয়েকজন মিলে এই আলনাটা নিয়ে ধরে টরে আমার উপরের বেডরুমে তুলে দিয়েছে। তো তখন তো আমি অবাক হয়ে গেছি। আমি মানে ভ্রূণাক্ষরেও জানতে পারিনি যে আমার জন্য আলনা নেওয়া হচ্ছে বা এই আলনাটা আমার রুমে যাবে। তো তখন একটুখানি মানে মন খারাপই হয়েছিল যে আমি আলনা পছন্দ করি না বা আমার লাগবেও না। তবুও শ্বশুরমশাই যেহেতু এনে দিয়েছে, আর জিনিসটা দেখতে কিন্তু খারাপ না, ভালোই। তো সেই জন্য আর কি সেই থেকে এটা আমার ঘরে থাকে, আর এটাকে এই যে সুন্দর করে গুছিয়েও রাখি। তো দেখো এখানে আমার একটা নাইটি রয়ে গেছিলো, তো ওই নাইটির কথা জানো তো এতদিনে আমার একবারেও মনে পড়েনি। ওটার কথা আমি একেবারে ভুলেই গেছিলাম। তো আজকে ভাবলাম যে শীতের যে সমস্ত নাইটিগুলো ছিল বা একটু মোটা টাইপের যে নাইটি, সেগুলোকে তুলে রাখবো, আর যেগুলো হচ্ছে গরমে পরার জন্য ভালো সেগুলোকে বের করে নেব। তো এই যে সমস্ত ভারী ভারী নাইটি কাপ্তান ওগুলোকে ভাঁজ করে সব তুলে রাখছি বলতে এখানেই থাকবে। যদি কখনো প্রয়োজন হয় তখন বের করে পরা যাবে। তাছাড়া আলনাতে তো অনেকগুলো নাইটি আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। আর এখন যেহেতু আমি নাইটি কম পরি, শাড়িটাই একটু বেশি পরছি, তো সেই জন্য সবগুলো নাইটি একসাথে আমার দরকারও হবে না। তো তারপরে ওই যে জামাকাপড়গুলো গুছিয়ে রেখে এসে এই যে ছাদে চলে এলাম। আর এখন যেহেতু এই যে একটু মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সকালবেলার দিকে জানো তো শীত লাগছে। তো একটা কাঁথাই ছিল বের করা, যেটা হচ্ছে ছেলে গায়ে দিত। তো এই দুদিন দেখছি হাজব্যান্ড আর ছেলে ওই একটা কাঁথা নিয়ে টানাটানি করছে। তো সেই কারণে আজকে একটা কাঁথা বের করে ধুয়ে দিলাম। যদিও রৌদ্রের তাপ খুব বেশি নেই, তবে ওই ২-৩ দিন হলে কাঁথাটা আর কি শুকিয়ে যাবে। তো আজকে ওই যে ধুয়ে মেলে দিলাম, আজকে একটু শুকিয়ে যাবে, আর আগামীকাল যদি রোদ হয় তাহলে আগামীকাল একটু দেব। দুদিন মিলে তাহলে কাঁথাটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনুদিদি ভাই। তো লিখেছে অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে এলাম। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। আরও কমেন্ট করেছিল শ্বেতা সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই। তো লিখেছে যে পরিবারের সাথে একসাথে চা খাওয়ার আনন্দটাই আলাদা, মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ, ওই সন্ধ্যাবেলার চাটা না সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে। আর সন্ধ্যাবেলা অন্যান্য টিফিনের থেকে মুড়িটা কিন্তু আমাদের বাড়িতে একটু বেশিই চলে। আজকে তবে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।